আমি নিজের রুমে বসে মোবাইলে গজল শুনছি। এমন সময় আমার খালাতো ভাই রাকিব ফোন দিয়ে বলল, বাসায় আব্বু আম্মু খুব ঝগড়া করে সব সময়। তখন আমি বললাম, কি নিয়ে? রাকিব বলল, আলামিন, তুমি হয়তো জানো গ্রামে আমাদের দাদুর বাড়িতে অনেক সম্পত্তি। আমার আব্বু আর আমার চাচা তারা দুইজনই এই সম্পত্তির মালিক। কিন্তু আব্বু ছোট থেকেই শহরে পড়াশোনা করেছে, তারপর জব নিল, বিয়ে করলো, আমরা দুই ভাই জন্মগ্রহণ করলাম। কিন্তু গ্রামে যে এত জমি জমা তার প্রতি আব্বুর একদমই আগ্রহ নেই। বছরে একবার বা দুইবার দাদু বাড়ি যায়। দাদা তো অনেক আগেই মারা গেছেন 2005 সালে, আর দাদি মারা গেলেন সবেমাত্র 3 বছর হলো। এখন আম্মু আব্বুকে বলে শহরে বাসা ভাড়া করতে। তোমার ভাগে যে সম্পত্তি আছে তা তুমি তোমার বড় ভাইয়ের কাছ থেকে বুঝে নাও। কিছু জমি বিক্রি করে শহরে একটু জায়গা কিনে বাড়ি করলে তো আমাদের ভাড়া বাসায় থাকতে হতো না। আর তাছাড়া ছেলেগুলো বড় হয়েছে, ওদের ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। আর তোমার বড় ভাই তার বউ বাচ্চা নিয়ে তো এত বছর একাই সবকিছু ভোগ করেছে, একটু ক্ষেতের চাল বা অন্য কিছু আমাদের দেয় না। আলামিন, তুমি তো জানো আমার আব্বু কেমন রাগী মানুষ। আমার আব্বু রেগে গিয়ে বলে, আমার মা কোনো জমি ভাগ করে দিয়ে যায়নি, আর আমার ভাই ভোগ করলে করুক, তাতে তোমার কি? তখন আম্মু চিল্লাচিল্লি শুরু করে এবং শেষে আব্বু বলে, ঠিক আছে, এইবার বাড়িতে গিয়ে বড় ভাইকে বলবো আমার ভাগের সম্পত্তি আমায় যাতে বুঝিয়ে দেয়। সবকিছু রাকিবের মুখে শুনে আমি রাকিবকে বললাম, তাহলে তো ঝামেলা শেষই হয়ে গেল, খালু তো মেনেই নিয়েছেন। তখন রাকিব বলল, সেটা হলে তো কোনো কথাই ছিল না, কিন্তু আব্বু বাড়িতে গেলে একদম পাল্টে যায়। চাচা এবং চাচি যা বলে তাই শোনে, সম্পত্তির নামও মুখে নেয় না। আম্মু যদি তখন বলতে আসে যে তুমি সম্পত্তি ভাগের কথা বলো, তখন আব্বু রেগে যায়, এমনকি সবার সামনে আম্মুকে অপমান করে, আরো অনেক কিছু। আর আমার চাচির খুব প্রশংসা করে আব্বু। কিন্তু যখন বাসায় চলে আসে তখন আব্বু বলে, বাড়িতে গেলে আমার মাথাটা কেমন জানি হয়ে যায়, কিছুই বুঝতে পারি না। তখন মনে হয় আমি নিজের ইচ্ছায় চলছি না, কেউ আমাকে নিয়ন্ত্রণ করছে। আমি রাকিবের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। এমন সময়ে রাকিব বলল, আম্মু কথা বলবে তোমার সাথে। তখন আমি বললাম, দাও ফোনটা খালাকে। খালা ফোন ধরে বললেন, সব শুনেছো তো আলামিন রাকিবের মুখে? আমি বললাম, জি খালা। তখন খালা বললেন, আমি এখন কি করব বলো? তোমার খালু যদি না বোঝে তাহলে সব সম্পত্তি ওরাই ভোগ করবে। তখন আমি বললাম, খালা, আমার কেমন জানি সন্দেহ হচ্ছে খালু গ্রামে গেলে চেঞ্জ হয়ে যায়। আমার কথা শুনে খালা বললেন, সেটা তো আমারও সন্দেহ যে তোমার খালু গ্রামে গেলে চেঞ্জ হয়ে যায়। আমি বললাম, খালু এবং খালুর বাবা মায়ের নাম SMS করে দেন, আমি আমার হুজুরের সাথে একটু কথা বলবো এই বিষয়ে, যে কেন এমন সমস্যা হচ্ছে। বলে রাখা ভালো, আমি তখন মাদ্রাসাতে পড়তাম। আমি আমার মাদ্রাসার হুজুরের কাছ থেকে বদজিন তাড়ানো ও তাবিজ কবজ করলে কিভাবে তার থেকে মুক্তি দেওয়া হয় এবং কিভাবে আমল করা যায় তা সম্পর্কে একটু একটু ধারণা নিয়েছি। কথা বলে ফোন রেখে চিন্তা করছিলাম বিষয়গুলো। তখন আমার আম্মা এসে বলল, কার সাথে কথা বলছিলি? আমি বললাম, ছোট খালার সাথে। আমার আম্মাকে সব খুলে বললাম। তখন আম্মা বলল, আমাকেও তোর খালা বলেছে, দেখ তো তোর হুজুরের সাথে কথা বলে কোনো ঝামেলা আছে কিনা। এর মধ্যে রাকিব আমায় SMS করে নাম দিয়ে দিল। আমি ঈশার নামাজের পর হুজুরের বাসায় গেলাম। তখন তিনি ওনার রুমে ইবাদতে ছিলেন। আমি অপেক্ষা করছিলাম। কিছু সময় বাদে হুজুর আসলেন। আমায় দেখে অবাক হয়ে বললেন, কি ব্যাপার আলামিন, এই সময় তুমি? আমি হুজুরকে রাকিবের সব ঘটনা খুলে বললাম। তখন হুজুর আমায় বললেন, দুনিয়ায় মানুষ কত রকম ঝামেলায় আছে তা শুধু আল্লাহই ভালো জানেন। তুমি তোমার খালু আর তোমার বাবার মায়ের নাম দিয়ে যাও। আমি বললাম, আমি নিয়ে এসেছি নাম ওনাদের। কাগজে লেখা নামগুলো হুজুরের হাতে দিলাম। হুজুর বললেন, আমি আজ রাতে আমল করে দেখব কি হয়েছে। তুমি ফজরের নামাজের পরে দেখা করবে। আমি হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। রাতে যখন ঘুমাতে গেলাম তখন খালার কথাগুলো বারবার মনে পড়ছিল। ফজরের পর হুজুরের বাসায় গেলাম। গিয়ে দেখি হুজুর চেয়ারে বসে লাল চা খাচ্ছেন। আমি হুজুরকে সালাম দিয়ে ওনার পাশে বসলাম। তখন হুজুর পেছনে ফিরে বললেন, কাউকে আর এক কাপ চা দিয়ে যাও। একটু পরে দেখলাম বেশ লম্বা গায়ের গঠন, মুখে কুঁচকুঁচে কালো দাড়ি, মায়াবী চেহারা আর সাদা জুব্বা, সাদা পাগড়ি পরিহিত অসম্ভব সুদর্শন এক যুবক একটা ট্রেতে করে চা আর এনার্জি বিস্কিট নিয়ে আসলো। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম যে পুরুষ মানুষ এত সুন্দর হয় কি করে। উনি সালাম দিয়ে মাথা নিচু করে আমার সামনে চা বিস্কুট রেখে আবার চলে গেলেন। আমি হুজুরকে বললাম, উনি কে? আগে তো কখনো দেখিনি। হুজুর একটু মৃদু হেসে বললেন, সে একজন জিন। হুজুরের কথা শুনে আমি তো হতবাক, তাকিয়ে রইলাম হুজুরের দিকে, কারণ এতদিন তার থেকে শিক্ষা গ্রহণ করার পর আজ জানতে পারলাম তিনি জিন পালন করেন। তখন আমি বললাম, হুজুর আগে বলতেন একটু কথা বলতাম, এখন একটু ডাকেন, তার সাথে কথা বলি।
হুজুর বললেন, ও আর আসবে না, যেহেতু তুমি তার পরিচয় পেয়ে গেছো। ওনার বাড়ি কোথায়? পাকিস্তানে। আমার কাছেই আলেম হয়েছে আর খেদমত করে আমার। এখন আসল কথা শোনো আলামিন, রাকিবের চাচি খুব খারাপ প্রকৃতির মানুষ। রাকিবের আব্বা যাতে সম্পত্তির ভাগ করতে না পারে সেজন্য বাড়ির সামনে এক পুকুরের পানিতে গত 7-8 বছর যাবৎ এক কুফরি তাবিজ ফেলে রেখেছে, যার মেয়াদ 1 বছর থাকে। তাই প্রতি বছর একটা করে তাবিজ ওই পুকুরে তোমার চাচি ফেলে আসে। আর রাকিবের আব্বা বাড়িতে গেলে অন্যরকম সমস্যা হয়। হুজুরের কথা শুনে আমি অবাক হয়ে বললাম, হুজুর, এটা এখন কিভাবে নষ্ট করা যায়? তিনি বললেন, আমায় আজকের দিনটা সময় দাও, আমি কিতাব দেখে আগামীকাল জানাবো, তবে এটা বেশ কঠিন কাজ হবে বলে মনে হচ্ছে। আমি হুজুরের কথা শুনে বাসায় চলে আসি। পরের দিন সকালে আমি হুজুরের বাসায় গেলাম। হুজুর ওনার এক বন্ধুর সাথে কথা বলছিলেন। আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম ওনার কথা শোনার জন্য। হুজুর আমায় দেখে বললেন, তুমি আমার ইবাদতখানায় গিয়ে বসো, আমি 10 মিনিট পরে আসছি। আমি ইবাদতখানায় ঢুকে দেখি ভেতরে কেমন ঠান্ডা, চারপাশে শত শত কিতাব সাজানো আর সুঘ্রাণ চারপাশে। এর মধ্যে হুজুর চলে আসলেন। আমি চুপ করে রইলাম। হুজুর বললেন, তুমি আজ তোমার খালার বাসায় যাবে আর আগামীকাল তাদের গ্রামের বাড়ি যাবে। তাদের বাড়ির উত্তর পাশে একটা বড় পুকুর আছে আর সে পুকুরের চারপাশে 2টি ঘাট আছে। তুমি সন্ধ্যার পর ঘাটের শেষ সিঁড়িতে নামবে, যার পরের সিঁড়ি পানির নিচে থাকবে। রাকিবকে বলবে তোমার বাম হাত ধরে দাঁড়িয়ে থাকতে। তুমি বসে ডান হাত দিয়ে পানির নিচে হাত রেখে এই দোয়া পড়বে। আমি হুজুরের কথা শুনে বললাম, আপনি চলেন, আমি কেবল মাত্র শিক্ষা গ্রহণ করছি, আমার ভেতর কেমন যেন একটা ভয় কাজ করছে। তখন হুজুর বললেন, কাজটি তোমাকেই করতে হবে, কারণ এতদিন আমার কাছ থেকে যে শিক্ষা গ্রহণ করেছো তাতে তুমি কতটা সফল হয়েছো আমাকে দেখতে হবে। তবে ভয় পেও না, আমি তোমাকে এখানে বসেই সাহায্য করব। মনে সাহস রেখে কাজটি করতে হবে তোমাকে। হুজুরের সকল কথা শুনে আমি সম্মতি দিলাম। তারপর কি করতে হবে? তোমার হাতের নিচে পানির আকর্ষণ তোমাকে টেনে নিতে চাইবে। তুমি যদি ভয় পেয়ে দোয়া ভুল পড়ো তাহলে তোমায় পানির ভেতরে টেনে নিয়ে যাবে সেই কুফরি শক্তি। আর যদি সব কাজ ঠিক মতো করতে পারো তাহলে তোমার হাতে ওই তাবিজ পানির নিচ থেকে নিজে নিজে চলে আসবে, যে তাবিজ পানিতে রাকিবের চাচি ফেলেছিল। আমি তখন মনে মনে সাহস নিয়ে বললাম, ইনশাআল্লাহ আমি সবকিছু ঠিকঠাক মতো করতে পারবো, আপনি শুধু দোয়া করবেন। হুজুর বললেন, শোনো, তাবিজ ওঠানোর পর সেখানে তোমরা একটু অবস্থান করবে না, সাথে সাথে চলে আসবে, না হলে খুব বিপদে পড়বে। আমি সবকিছু মনোযোগ দিয়ে শুনে বিদায় নিয়ে চলে আসলাম। দুপুরে রওনা দিলাম রাকিবের বাসায়। রাতে পৌঁছাবার পর সব কথা খুলে বললাম, কিন্তু খালু আমার কথা তেমন মানতে চাইলেন না। তখন আমার কথা শুনে খালু বললেন, আমার ভাই আর ভাবি এতটা খারাপ হতে পারে না। তখন খালা বললেন, আগামীকালই প্রমাণ হবে। পরের দিন আমি রাকিব দুজনে বিকেলে পৌঁছে গেলাম রাকিবের দাদুর বাড়ি। আমাদেরকে রাকিবের চাচাতো ভাই দেখে বলল, তোমরা কখন এলে? একবারও জানালে না তোমরা আসছো। রাকিব বলল, সারপ্রাইজ দিলাম। আর এ হল আমার খালাতো ভাই আলামিন। আলামিন আমাদের বাসায় বেড়াতে এসেছে, আজ হঠাৎ করে বলল গ্রাম দেখবে, তাই চলে আসলাম। তখন রাকিবের চাচা এলো, মুখটা ভার করে বলল, কেমন আছো? রাকিব বলল, ভালো। আর কিছু না বলে ওর চাচা চলে গেল। আমার খুব ইচ্ছে হচ্ছিল রাকিবের ডাইনি চাচিটাকে দেখতে, কিন্তু তিনি একবারও আমাদের সামনে এসে দেখা করলেন না। আমরা এক রুমে বসে আছি, 20 মিনিট হলো, এক গ্লাস শরবত কেউ দিল না। আমি বুঝলাম আমরা আসাতে ওনারা খুশি নন। আমি রাকিবকে বললাম, মাগরিবের নামাজের আর মাত্র 10 মিনিট আছে, এর মধ্যেই আমার দোয়াগুলো পড়ে মুখস্থ করতে হবে, কারণ এটা আমার প্রথম কাজ। ভয় পেলে চলবে না, কিন্তু রুমে বসে পড়লে কেউ যদি দেখে ফেলে, চল আমরা বাইরে ঘুরতে যাই এবং তখন দোয়াগুলো পড়ি। তাই বলে আমরা বাড়ির বাইরে চলে গেলাম। একটা ধান ক্ষেতের পাশে গিয়ে তাড়াতাড়ি সব দোয়াগুলো ভালোভাবে মুখস্থ করে নামাজে চলে গেলাম। ফরজ নামাজ শেষ করেই আমরা বেরিয়ে পড়লাম। বাকি মুসল্লিরা সুন্নত নামাজ পড়ছিল। এর ফাঁকে আমরা ওই পুকুরের ঘাটে যাই। পুকুরের চারপাশে বড় বড় গাছপালায় ভরা, চারদিকে বেশ অন্ধকার হয়ে আসছে। আমি শেষ সিঁড়িতে নেমে হাঁটু ভাঁজ করে বসে ডান হাত পানির নিচে রেখে দোয়া পড়তে লাগলাম। আর রাকিব হুজুরের নির্দেশ মতো আমার বাম হাত তার 2 হাত দিয়ে চেপে ধরে দাঁড়িয়েছিল। প্রায় 5 মিনিটের মধ্যেই আমি বুঝতে পারলাম আমার হাত ধরে কেউ জোরে পানির নিচে টেনে নিয়ে যেতে চাইছে। রাকিবও টান খেয়ে কেঁপে উঠল আর আমায় টেনে রেখে একটু জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে লাগলো। আমি দোয়া পড়তে লাগলাম, কিন্তু আমার মনে হলো আমি নিজেকে ধরে রাখতে পারছি না, হাতটা যেন ছিঁড়ে যাবে। প্রায় 5 মিনিট এইভাবে থাকার পর আমি বুঝতে পারলাম আমার হাতে কি যেন এসে লেগে গেল।
আর সাথে সাথে সব আকর্ষণের শক্তি কমে গেল। আমি সেই জিনিসটা হাত দিয়ে ধরে উপরে নিয়ে আসলাম। রাকিব আমায় জড়িয়ে ধরে দাঁড় করানোর চেষ্টা করছিল, কিন্তু আমি কোনো শক্তি পাচ্ছিলাম না। আমার দুই চোখ বন্ধ হয়ে আসছিল। শুধু এইটুকু মনে আছে যে আমি আমার মুঠো থেকে একটা তাবিজ রাকিবের হাতে দিলাম, আর সাথে সাথে সেন্স হারিয়ে ফেললাম। সেন্স ফিরে পাবার পর রাকিব যা বলল, আলামিন, তুমি যখন মাটিতে ঢলে পড়লে, আমি তোমাকে টেনে ঘাটের উপরে উঠিয়ে পাশের এক বাড়ির দরজার সামনে গেলাম। দরজায় নক করে বললাম, কেউ আছেন? আমার ভাই সেন্সলেস হয়ে গেছে, একটু সাহায্য করুন। তখন একজন মহিলা দরজা খুলে বেরিয়ে এলো এবং তার ঘরের পুরুষদের ডাক দিল, আর তারা সবাই মিলে তোমাকে তাদের রুমে নিয়ে খাটে শুইয়ে দিল, মাথায় পানি